সহজ লক্ষ্য তাড়া করতে পারল না বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে হারল ২৬ রানের ব্যবধানে। সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের জন্য সমর্থকদের কাঠগড়ায় আফিফ, মিরাজ। মিডল অর্ডারের দুরবস্থা কাটাতে সাকিবকে ফেরানোর দাবি। বিশ্বকাপের আগে দলে পরিবর্তনের তাগিদ। বোলিংটা আমাদের অনেক আপডেট হয়েছে, কিন্তু ব্যাটিং যেটা মিডল অর্ডারে একেবারেই দুর্বল। ৪ মে মাঠে গড়াবে ডিপিএল। কাল পরশু হবে দলবদল। মাঠের কন্ডিশন, আম্পায়ার, আবহাওয়া ও জরুরি চিকিৎসায় বাড়তি গুরুত্ব বিসিবির। সুলিভান ব্রাদার্সের পর শেকড়ের টানে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম। আগামী বছর যোগ দেবেন লাল সবুজ স্কোয়াডে। স্ট্রাইকার সংকট কাটার আশা। সহজ ম্যাচ হারার জন্য দায়ী করা হচ্ছে আফিফ হোসেনের মন্থর গতির অদ্ভুতরে ইনিংসকে। প্রশ্নবিদ্ধ মেহেদী মিরাজের ক্রিকেটীয় সামর্থ্য। মিডল অর্ডারের দুরবস্থা কাটাতে সাকিব আল হাসানকে ফেরানোর জোর দাবি তুলেছেন ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপের আগে পরিবর্তন না আনলে আরও একটা হতাশার আসর কাটবে টাইগারদের, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। ম্যাচে সুযোগ না পেলেও সৌম্য সরকার গা গরম করে নিচ্ছেন। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, দলে জায়গা হচ্ছে না, যদিও বা সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে বেশ কিছু রান করেছিলেন। সৌম্যর অন্তর্ভুক্তি না হওয়া নিয়ে যেমন প্রশ্ন আছে, ঠিক তেমনি প্রশ্ন থাকতে পারে সৌম্যর সাথে থাকা তানভীর ইসলামকে নিয়েও। স্কোয়াডে থাকলেও তাকে সুযোগ দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। রিশাদ হোসেনকে দেখা হচ্ছে, তবে মেহেদী হাসান মিরাজের বোলিংয়ের যে ঘাটতি, সে ঘাটতি কিন্তু প্রতি ম্যাচেই বাংলাদেশকে এই 50 ওভার ফরম্যাটে ভোগাচ্ছে। মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটাও কনসার্ন। মিডল অর্ডারে বাংলাদেশের যে ক্রাইসিসটা চলছে, সেই ক্রাইসিস কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সমাধান পায়নি বের হবার। এবং বাংলাদেশ দল আজকে আরও একটা ম্যাচ হারলো সেই মিডল অর্ডারের ব্যর্থতার কারণে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, তবে আফিফ হোসেন, যাকে কিনা সাকিবের বিকল্প হিসাবে ওয়ানডের ওই জায়গাটাতে ব্যবহার করা হচ্ছে, সেই আফিফ কিন্তু ধারাবাহিক ব্যর্থতার মধ্যে আছেন। এর আগে যখন দল থেকে বাদ পড়েছিলেন তখনও ব্যর্থ ছিলেন, তবে আজকে তার সেই দৃষ্টিকটু ইনিংসটা অতীতের সব ব্যর্থতাকে ছাপিয়ে যাবে। দেশের জন্য আফিফ এটা ভুল কাজ করছে। মিরাজ একটা অধিনায়ক হয়ে যে দায়িত্ব ছিল, সেটা অবশ্যই সে খারাপ কাজ করছে। 60-70 বল খায়া 20 রান করে আউট হয়েছে, এরকম কথা ভাই। বোলিংটা আমাদের অনেক আপডেট হয়েছে, কিন্তু ব্যাটিং যেটা মিডল অর্ডারে একেবারেই দুর্বল। পরিস্থিতি অনুযায়ী খাপ খেলায় যদি একজন ক্যাপ্টেন না খেলতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ হয়ে যাওয়া উচিত। 49 বলে যে ইনিংসটা তিনি খেলেছেন, সেই 49 বলে একটাও বাউন্ডারি হাঁকানোর সামর্থ্য ছিল না এই ব্যাটারের। যদিও বা তখন পর্যন্ত ম্যাচের লাগামটা কিন্তু বাংলাদেশের হাতেই ছিল। তবে আফিফের সেই দৃষ্টিকটু ব্যাটিং এবং পরবর্তীতে অধিনায়ক মিরাজ যেভাবে বল খেয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, বাংলাদেশের ম্যাচের ভাগ্যটা তখনই কিউইদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাকিবের অভাবটা এখন দেখতে পাচ্ছি। সাকিবের জায়গায় মিরাজ খেলতেছে, কিন্তু মিরাজ সেইটা দিতে পারতেছে না। 11টা প্লেয়ার মিলে সাকিবের অভাব পূরণ করতে পারবে না ভাই। সাকিব ছাড়া এই বাংলাদেশ উন্নতি করতে পারবে না। সাকিব যদি আমাদের একাদশ থাকতো, এটা তার অভিজ্ঞতা দিত। বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির কথা বলা হচ্ছে এই সিরিজের মাধ্যমে, তবে এই মিডল অর্ডার ক্রাইসিস কবে নাগাদ শেষ হবে বা সমাধান কি, তা কিন্তু এখনো হয়তো জানে না টিম ম্যানেজমেন্ট। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেট প্রত্যাশা মতো আচরণ করেনি। এক সিরিজে এক রকম উইকেটে খেলাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না সাইফ হাসান। তবে হারের পেছনে নিজেদেরও দায় দেখছেন তিনি। মাঝের ওভারে ধীর গতির ব্যাটিং আর বড় জুটি গড়তে না পারাটাও সিরিজে এখন কঠিন সমীকরণে ফেলে দিয়েছে বাংলাদেশকে। হোম সিরিজ ক্রিকেটে খুব প্রচলিত এক শব্দ। স্বাগতিক দল হোম সিরিজগুলোতে উইকেট করে নিজেদের শক্তির জায়গা অনুযায়ী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একের পর এক পালাবদলে মাঠের ক্রিকেট কিছুটা আড়ালেই চলে গেছে। কিন্তু সরাসরি 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সিরিজের প্রথম ম্যাচের উইকেটই বাংলাদেশের জন্য হয়ে থাকলো গোলক ধাঁধা হয়ে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে স্পোর্টিং উইকেটে ম্যাচ খেললেও এদিন উইকেটের আচরণ হলো উল্টো। সহজ লক্ষ্যটাও তাই কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি একটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল। এটাই আর কি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমার মনে হয় এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি ন্যাশনাল টিমে। সো এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে, বাট আনফর্চুনেটলি আজকে আমরা ভালো করতে পারিনি। তবে শুধু উইকেটের দোষ দিচ্ছেন না সাইফ হাসান। পাকিস্তান সিরিজে নিজে ব্যাট হাতে সফল হননি। কিউইদের বিপক্ষে 50 পেলেও হারের পেছনে ব্যাটসম্যানদের দায়টাও কম দেখছেন না। ইনিংসের মাঝে প্রায় 15 ওভার কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি বাংলাদেশ। কিছুটা একটু বেশি আনইভেন হয়েছে, বাট আমার মনে হয় ওই এক্সকিউজ দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম,
অনেক 25-22-23 ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমার মনে হয় রং টাইমে কিছু উইকেট পড়াতে আমার মনে হয় আমরা ওখান থেকে পিছিয়ে গেছি। তবে ঘরের মাঠে কেন এক এক দিন এক এক রকম উইকেট সেটাও প্রশ্ন সাইফের। ডিফারেন্ট উইকেটে আসলে খেলার অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে, যেহেতু প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আমাদের করতেই হবে, কিছু বলার এখানে কোনো এক্সকিউজ নেই। বাট আসলে এটা আমাদের হাতে নেই, উইকেট এক এক দিন এক এক রকম হতে পারে। জিনিসটা হচ্ছে আমরা ওখানে যা কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছি ওটা ইম্পর্টেন্ট। রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। চেনা কন্ডিশনটাও যেন টাইগারদের কাছে অচেনা। ব্যাটিংয়ে ছাপ ছিল না পরিকল্পনার, তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ঠিকই সফল নিজেদের প্ল্যানিংয়ে। ম্যাচ সেরা অলরাউন্ডার ডিন ফক্সক্রফট ম্যাচ শেষে জানিয়েছেন তেমনটাই। প্রধানমন্ত্রী কন্যার শুকনো হাসি, এবার টাইগারদের হার জাইমা রহমানের সঙ্গী। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। দায়িত্ব নেয়ার পর টাইগারদের প্রথম ম্যাচ। মন খারাপ বিসিবি বস তামিম ইকবালেরও। ম্যাচটা টাইগাররা জিততেও পারত, ব্যাটিং ব্যর্থতাই মিরাজদের ডোবালো। নিউজিল্যান্ড দল আসলে কোথায় জিতলো? শুরুতে আমরা ভেবেছিলাম রান তোলা কঠিন হবে। আমি যখন উইকেটে ছিলাম তখন ছেলেদের জিজ্ঞেস করছিলাম নিরাপদে স্কোর কত হতে পারে। তারা বলেছিল 240-এর বেশি রান ভালো হবে। আমরা জানতাম পিচ স্লো হয়ে গেলে এই রান তাড়া করা কঠিন। তবে পরের ম্যাচে পিচ ভালো হলে 280 থেকে 300 রানও লাগতে পারে। আজ আমাদের হাতে উইকেট থাকায় শেষ পর্যন্ত 250-এর কাছাকাছি পৌঁছতে পেরেছি, যা এখানে একটি ভালো স্কোর। ঢাকার ভ্যাপসা গরম কিংবা কন্ডিশন কোনোটাই বিপাকে ফেলতে পারেনি কিউইদের। মিরাজরা অসহায় নিজেদের ডেরাতে। ম্যাচ শেষ হবার লম্বা সময় পর হোম অফ ক্রিকেট ছেড়েছে টাইগাররা। মাঠেই ক্যাপ্টেন মিরাজের সঙ্গে লম্বা মিটিং সেরেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। কিউইরা দ্বিতীয় সারির দল, তারপরও ওরা টাইগারদের চমকেই দিল। Yeah, I think obviously like I mentioned, the training wickets are quite similar, so we knew that the wickets, the more you use it, obviously it's going to get lower and slower. So again, it's just the adaptability from a batting team and then from a bowling team, and have the communication on what the wicket's doing and what's our plans to play on that wicket. But yeah, we knew. Obviously, it's a day game. It's a lot hotter, and during the day, so the sun is baking the wicket, and there's a lot of balls on the wicket. বাংলাদেশও ভালো খেলেছে। তারা শেষ পর্যন্ত ম্যাচে টিকে ছিল। তাদের একজন সেট ব্যাটসম্যান 50-এর ওপর রান করেছিল, তাই যে কোনো কিছুই হতে পারত। তবে আমরা নিয়মিত বিরতিতে উইকেট নিতে পেরেছি, যা আমাদের সাহায্য করেছে। ফ্যানদের মন ভারী, টাইগাররা জেতা ম্যাচটাও জিততে পারেনি। শেষ ওডিআই মিরাজদের জন্য তাই বাঁচা মরার লড়াই। সাইফ লিটনরা বুঝে গেছেন দ্বিতীয় সারির দল হলেও এই কিউইদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড বাংলাদেশকে 26 রানে হারিয়ে 1-0-তে সিরিজে এগিয়ে গেল।